কেস 1 কেস 2 দুটোই করেছিলাম না? একটি বস্তু কণা তার গতির অর্ধেক দূরত্ব চল্লিশ কিলোমিটার পার ঘন্টা বেগে এবং বাকি অর্ধেক দূরত্ব 60 কিলোমিটার পার ঘন্টা বেগে 60 কিলোমিটার পার ঘন্টা বেগে গতিশীল। বস্তু কণাটির যাত্রাপথের গড় বেগ নির্ণয় করো। গড় বেগ বা গড় দ্রুতি একই ব্যাপার। কত অঙ্কটা? আছিস? স্যার এটা আবার করে দিন স্যার। আগের দিন যে ফর্মুলাটা বলেছিলাম মনে করে দেখ। কি বলেছিলাম বল? যে পুরো পাথটাতে যদি আমি দুটো ভাগে ভাগ করি, এ পয়েন্ট, এটা ও পয়েন্ট, এটা বি পয়েন্ট, ঠিক আছে? তাহলে যদি মানে ফার্স্ট অংশটা v1 বেগে যায়, সেকেন্ড অংশটা v2 বেগে যায়, তাহলে গড় বেগ কত বলেছিলাম? 2 বাই স্যার 1 বাই v1 প্লাস 1 বাই v2 সমান এটা 48 কিমি পার আওয়ার হবে। হ্যাঁ হ্যাঁ 48। এখানে কত? এখান থেকে v1 সমান বলা আছে কত? 40 আর v2 সমান 60। তাহলে v1 সমান বসাতে হবে 40 কিলোমিটার পার আওয়ার আর v2 সমান বসাতে হবে 60 কিলোমিটার পার আওয়ার। এখানে বসিয়ে দে। 2 ইন্টু 60 ইন্টু 40 ডিভাইড বাই 60 প্লাস 40। উপরটা কত হচ্ছে? 424 ইন্টু 2 48, 4800 ডিভাইড বাই 100, শূন্য শূন্য কেটে গেল, 48 কিলোমিটার পার আওয়ার। এর অ্যান্সার হবে। এই কোশ্চেন নিটে পড়েছে, নিট প্রিভিয়াস এর কোশ্চেন। এটা নিটের যে 33 ইয়ার্স আছে আমি ওখান থেকে দিলাম। দেখ এটা এক বছর পড়েছি, আবার নেক্সট ইয়ারে এরকম অঙ্ক পড়েছে। আমি দিচ্ছি নেক্সট অঙ্কটা। এটা হয়েছে সবার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা এবারে দেখ নেক্সট আমি একটা অঙ্ক দিচ্ছি সেম কাইন্ড।
কোয়েশ্চেন নম্বর 2, যে কোনো একটি বস্তু কণার যাত্রাপথের প্রথম অর্ধেক দূরত্বে গড় বেগ, সরি প্রথম অর্ধেক দূরত্বে বেগ চল্লিশ কিলোমিটার/আওয়ার। বলছি দ্বিতীয় অর্ধেক দূরত্বে বেগ কত হলে গড় বেগ হবে 48 কিলোমিটার/আওয়ার। বলতো কিভাবে করবি? Sir, 48 equal to 2 into 40 V1 divided by 40 plus V1, 40 plus V2. হুম, ঠিক। এখানে কি দেওয়া আছে? V1 দেওয়া আছে আর V এভারেজ দেওয়া আছে, তাই তো? এটা V1, এটা V এভারেজ, আর V2 নির্ণয় করতে বলেছে। V1 সমান দেওয়া আছে হচ্ছে যে 40 কিলোমিটার/আওয়ার, আর V2 নির্ণয় করতে বলেছে, আর V এভারেজ সমান দেওয়া আছে তোকে 48 কিলোমিটার/আওয়ার। V2 কত অ্যান্সার আসবে বল দেখি? 60 আসবে, কারণ আগের অঙ্কটা দিয়েছিলাম। হ্যাঁ, আগের অঙ্কটাই দিয়েছি, দেখ। হ্যাঁ, আগের অঙ্কটাই দিয়েছি ঘুরে, কারণ আগের অঙ্কটা ছিল 40 আর 60 হলে কত হবে, আর এখন জিজ্ঞেস করছি 40 আর কত হলে 48 হবে। তাহলে তুই ফর্মুলা বসিয়ে করতে হবে। আমি এই সেম অঙ্ক এরকমই পড়েছিল নেক্সট ইয়ার নেটে পড়েছি, পরপর 2 বছর, এক বছর এইটা, এক বছর এটা। 2v1 v2 ডিভাইডেড বাই v1 প্লাস v2। তাহলে v এভারেজ কত এখানে 48, আর v1 করব 40, তাহলে হচ্ছে 2 ইন্টু 40 ইন্টু v2 করবো হচ্ছে নির্ণয় করতে হবে, তাহলে v2 রেখে দে, ডিভাইড বাই 40 প্লাস v2। তাহলে কোনাকুনি গুণ করলে 8 v2 ইকুয়াল টু, এটা গুণ কর, 4 8 32, 4 4 16 3 19, 1920 প্লাস 48 v2, 80 মাইনাস 48, 80 v2 মাইনাস 48 v2 ইকুয়াল টু 1920। 8 দিয়ে 10, 5 থেকে 6, 12 নাকি? সরি, 8 দিয়ে 10, 4 থেকে 5, 5 3 8 32। 60 কিমি/আওয়ার। তাহলে v2 হচ্ছে যে 1920 ডিভাইড বাই 32, কাটাকাটি করলে 60 কিলোমিটার/আওয়ার। তো বুঝা যাচ্ছে এখান থেকে কিভাবে অঙ্ক করতে হবে? হ্যাঁ স্যার। জাস্ট, হ্যাঁ, ভেরি সিম্পল। তুই যদি মেইন বিষয়টা জানিস, ওই জন্য আগের দিন আমি ফর্মুলাগুলো তোকে প্রুফ করে দিয়েছিলাম। নেক্সট আরেকটা অঙ্ক করেছিল নেক্সট ইয়ার নেটে, আমি জাস্ট নেটের কোশ্চেনগুলো দিচ্ছি এই টপিকটা থেকে। নেট যেই তো একই কোশ্চেন পড়েছে। হ্যাঁ, ওই 40 48 এর কোশ্চেনটা যেই তো পড়েছিল, জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন IIT 74 এ পড়েছে ওই কোশ্চেনটা। দেখ যেটা বলছে যে, মনে কর
তিন ভাগে যেটা ভাগ করেছিলাম দেখবি একটা, এখানে যেমন দু ভাগে ছিল ভাগটা, পাঁচটাকে দুটো ভাগে ভাগ করেছিলাম, তুমি তিনটে ভাগেও ভাগ করা যায়। তাহলে কোশ্চেনটা ছিল কোনো একটি বস্তু কণা তার গতির প্রথম এক তৃতীয়াংশ দূরত্ব 10 কিলোমিটার/ঘন্টা বেগে দ্বিতীয় এক তৃতীয়াংশ 20 কিলোমিটার/ঘন্টা বেগে, আর তৃতীয় এক তৃতীয়াংশ 30 কিলোমিটার/ঘন্টা বেগে যায়। কণাটির গড় বেগ কত? স্যার 10^10/11 কিলোমিটার/আওয়ার হবে? আমি অ্যান্সারটা বলতে পারছি না, তো ওরকম কিছু। কোন ফর্মুলাটা বসালি বল। স্যার Vm = 2 divided by 1/V1 plus 1/V2 plus 1/V3. 2 ডিভাইড বাই হবে কি? ও স্যার 3 হ্যাঁ, 3 ডিভাইড বাই, দুটো পার্টে থাকলে 2 ডিভাইড বাই। তৃতীয়াংশ বলেছে না, অর্ধেক অর্ধেক বললে আমার ফর্মুলাটা এই লিখেছিলাম একটু আগে, ভি এভারেজ ইকুয়াল টু 2 ডিভাইড বাই 1/v1 প্লাস 1/v2, কিন্তু এখানে তিনটে পার্ট বলেছে দেখ, এক তৃতীয়াংশ। 4/11। ওরকম কিছু একটা আছে। 3 ডিভাইড বাই 1/v1 প্লাস 1/v2 প্লাস 1/v3, 3 ডিভাইড বাই 1/10 প্লাস 1/20 প্লাস 1/30। এটা যা আসবে ক্যালকুলেশন করলে 60 লসাগু হচ্ছে নাকি? তাহলে 6 স্যার প্লাস 3 প্লাস 2, সেটা উপরে উঠলে 318, 180, আর নিচে 6 3 9 2 11, 180/11 নাকি? এটা পূর্ণ করে করতে পারিস যেরকম আসছে। তো এইভাবেই অঙ্কগুলো করতে হবে, ভেরি সিম্পল। এবার দেখ, আমাদের তাহলে ভেলোসিটি এবং দ্রুতির সম্পর্কে আমরা আগের দিনে পড়েছি, স্পিড এন্ড ভেলোসিটি। আজকে আমরা অ্যাক্সিলারেশন সম্পর্কে পড়বো, ত্বরণ সম্পর্কে। তাহলে নেক্সট যে ভেরিয়েবলটা আমরা বলবো সেটা হচ্ছে ত্বরণ, অ্যাক্সিলারেশন। তাহলে হেডিং কর ত্বরণ। ত্বরণের যদি তুই বেসিক ডেফিনেশন বলিস, ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তন বাই সময়। ত্বরণকে এ দিয়ে প্রকাশ করা হয়, এ দিয়ে ভেক্টর সাইন দিচ্ছে, কারণ ভেক্টর রাশি। ত্বরণ ইকুয়াল টু আমরা বলতে পারি যে বেগের পরিবর্তন বাই সময়। ত্বরণকে এ দিয়ে প্রকাশ করা হয়। আমি যদি এই ডেফিনেশনটা নিই, এই ডেফিনেশনটা থেকে আমি ত্বরণের ইউনিট নির্ণয় করতে পারবো। ত্বরণের এসআই ইউনিট কত হবে? বেগের ইউনিট ডিভাইড বাই সময়ের ইউনিট। বেগের ইউনিট মিটার পার সেকেন্ড,
ডিভাইড বাই সেকেন্ড কত হবে মিটার পার মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড স্কয়ার। সিমিলারলি যদি আমি সিজিএস ইউনিট বলি সেন্টিমিটার পার সেকেন্ড। সেন্টিমিটার পার সেকেন্ড। আর যদি ইউনিট বলি এর তাহলে বেগের ইউনিট এলটি ইনভার্স, টাইমের ইউনিট টি ইনভার্স, সরি টি, এটা উপরে উঠে কত হবে টি ইনভার্স, তাহলে এলটি ইনভার্স 2। এভাবে আমরা ত্বরণের মাত্রা নির্ণয় করতে পারবো। এবার দেখ, যেমন আমরা বেগের ক্ষেত্রে বলেছিলাম যে গড় বেগ তাৎক্ষণিক বেগ, তেমনি ত্বরণেরও গড় ত্বরণ তাৎক্ষণিক ত্বরণ পাওয়া যাবে। তাহলে আমরা যদি গড় ত্বরণ বলি এভারেজ অ্যাক্সিলারেশন, গড় ত্বরণ বলতে পারিস এভারেজ অ্যাক্সিলারেশন। এভারেজ যদি আমি লিখি এভারেজ অ্যাক্সিলারেশন এভি লিখবো, বা আমরা এইভাবে নোটেশন দিতে পারি, 3 রকম নোটেশন দেওয়া যায় আমি বলছিলাম আগের দিন। অথবা মাথায় বাদ চিহ্ন দিয়ে দিতে পারিস, এটা এভারেজ। তাহলে এটা কিভাবে লিখবো আমরা, ডেল্টা ভি ডিভাইডেড বাই ডেল্টা টি। যেমন আমরা ভেলোসিটি গড় বেগের ক্ষেত্রে কি রকম ডেল্টা এস বাই ডেল্টা টি। এখানে ছিল সরণ বাই সময় তাই ডেল্টা এস বাই ডেল্টা টি, এখানে বেগ বাই সময় তাই ডেল্টা ভি বাই ডেল্টা টি। বুঝা যাচ্ছে? এটা হচ্ছে গড় ত্বরণের ডেফিনেশন। আর তাৎক্ষণিক ত্বরণ বললে কি হতে হবে, টাইমটাকে খুব ক্ষুদ্র হতে হবে। তাৎক্ষণিক ত্বরণ যখন বলবো তখন এটা কি লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0 নিতে হবে, তখন এটা ডেরিভেটিভ হয়ে যাবে, সিম্পল ডেরিভেটিভ। যদি আমি তাৎক্ষণিক ত্বরণ নির্ণয় করি কি হবে, instantaneous acceleration। তাৎক্ষণিক ত্বরণ তাৎক্ষণিক ত্বরণ যেটা হবে সেটা হচ্ছে এই গড় ত্বরণটাকে এটা ইংরেজি ইনস্ট্যান্টেনাস লিখেছি, INSTANTNES, ইনস্ট্যান্টেনাস মানে তাৎক্ষণিক। তাহলে এ আমি যদি INT লিখবো, INT ইকুয়াল টু কত হবে, না এইখানে লিমিট বসাতে হবে তাই তো, লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0 করতে হবে। তাহলে যখন আমি লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0 ডেল ভি বাই ডেল টি নিয়ে নেবো তখন ডেরিভেটিভ হয়ে যাবে, তখন এটাকে লেখা যাবে ডিভি বাই ডিটি বলে, তখন এটা জাস্ট টি এর সাপেক্ষে ডেরিভেটিভ হয়ে গেল। তার মানে ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন আমি সিম্পল লিখতে পারি, তাৎক্ষণিক গুলো কি হচ্ছে সব সিম্পল ডেরিভেটিভ। যেমন বেগ ছিল ডিএস বাই ডিটি, তেমনি ত্বরণ হয়ে যাবে ডিভি বাই ডিটি। ঠিক আছে, বুঝা গেল এগুলো গড় ত্বরণ তাৎক্ষণিক ত্বরণ। কোনো জায়গায় কনফিউশন থাকলে বলবি। বলবেন কোনটা বলতো, তাৎক্ষণিক বলবেন। হ্যাঁ, তাৎক্ষণিক ত্বরণটা হচ্ছে তাৎক্ষণিক বেগের মতোই, যেমন গড় বেগ ছিল, ঠিক আছে, গড় বেগ আগের দিন পড়েছিলাম, গড় বেগ কত ডেল এস ডেল টি। যখন টাইমটা খুব ক্ষুদ্র হয়ে যাবে তখন একটা নির্দিষ্ট সময় হচ্ছিল, তো সেই টাইমটা যে ক্ষুদ্র, সময়ের অবকাশটা যে ক্ষুদ্র, সেটাকে এইভাবে লিখছি লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0। এই লিমিটটা বসিয়ে দিলেই এই এভারেজটা হয়ে যায় তাৎক্ষণিক, তখন ডেলের জায়গায় ডি হয়ে যাবে সিম্পল, ডিভি বাই ডিএস বাই ডিটি যেমন এখানে হচ্ছিল তেমন এখানে হয়েছে ডিভি বাই ডিটি। ঠিক আছে, তো ডেরিভেটিভ দ্বারা কি এখনো শিখিস নি? ডেরিভেটিভ হয়েছে সবার, কার হয় না ডেরিভেটিভ বল?
পয়সা হয়েছে। কারণ কেউ আছিস কি ডেরিভেটিভ হয়নি? আমি যদি নেক্সট দিন একটু ডেরিভেটিভটা বলবো, ঠিক আছে, যখন আমি ক্যালকুলাসের সাহায্যে প্রমাণ করব তখন আমাদের ডেরিভেটিভ এবং ইন্টিগ্রেশন দুটোই লাগবে, ঠিক আছে। আমি যখন সূত্রগুলো প্রমাণ করব, ইন্টিগ্রেশনের যে সূত্রগুলো ওগুলো কিভাবে মনে রাখবো? ইন্টিগ্রেশনের সে ডেরিভেটিভ, সে ইন্টিগ্রেশনের যে সূত্রগুলো রয়েছে সেগুলো কিভাবে মনে রাখবো? সব ফর্মুলা এখন থেকে মনে রাখতে হবে না, পরে আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে মনে হয়ে যাবে। এখন যেগুলো লাগবে সেগুলো অটোমেটিক মনে থাকবে, আমি বলে দেবো, ঠিক আছে। বাকিগুলো আস্তে আস্তে মুখস্থ হবে, কারণ তোদের 12-এ আছে তো ইন্টিগ্রেশনটা মেনলি। 12-এ অনেকগুলো চ্যাপ্টার আছে ইন্টিগ্রেশনের, তখন সব বুঝতে পারবে। যেমন ধর ত্রিকোণমিতির ফর্মুলাগুলো প্রথম প্রথম তোর মনে হচ্ছিল যে কি করে বুঝতে পারবো, কি করে মনে রাখবো, যখন প্র্যাকটিস করতে করতে তো পাচ্ছিস নাকি? হ্যাঁ স্যার। অমনি প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। হ্যাঁ। তাহলে দেখ, আমরা ত্বরণের ক্ষেত্রে আমরা সমত্বরণ এবং অসমত্বরণ পাবো, ঠিক আছে। ত্বরণটা ধ্রুবক থাকতে পারে, বেগ বৃদ্ধির হারটা একই থাকতে পারে বা ডিফারেন্ট হতে পারে। তাহলে এখানেও আমরা সমত্বরণ এবং অসমত্বরণ পাবো, ইউনিফর্ম এন্ড নন ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, সমত্বরণ এবং অসমত্বরণ। ইউনিফর্ম and a non-uniform acceleration. Non-uniform acceleration. ইউনিফর্ম এবং নন ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। তাহলে সমবেগের মধ্যে এখানে ত্বরণটা কি একই থাকবে? যদি ত্বরণের মনে করেন আমি যে কোনো একটা বস্তু 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ নিয়ে চলছে, যদি এটা ধ্রুবক থাকে, না কোনো চেঞ্জ হয়, সবসময় যদি ত্বরণটা 2 মিটার পার সেকেন্ড স্কয়ারে থাকে তাদেরকে সমত্বরণ বলবো, আর যদি চেঞ্জ হয়ে যায় তাহলে অসমত্বরণ বলবো, ঠিক আছে। তা ত্বরণ মানে কি? বেগ বৃদ্ধির হার, তাই তো। বেগের পরিবর্তন বা সময়, বেগ বৃদ্ধি বা বেগ হ্রাসও হতে পারে। বেগ হ্রাস হলে ঋণাত্মক ত্বরণ, সেটাকে মন্দন বলে অনেকে, ঠিক আছে। তাহলে বেগের যে পরিবর্তনের হার সেটা যদি একই থাকে প্রতি একক সময়ে তাহলে সেটা সমত্বরণ, আর যদি পরিবর্তন হয় তাহলে অসমত্বরণ। তাহলে সমত্বরণের ক্ষেত্রে কি বলবো আমরা? সমত্বরণ আমরা কি বলবো বল? আর সমত্বরণ মানে হচ্ছে যে সমত্বরণের গতির ক্ষেত্রে, সমত্বরণের গতির ক্ষেত্রে এ ইজগুলো ধ্রুবক। এইগুলো ধ্রুবক মানে কি? বেগ বৃদ্ধির হার ধ্রুবক, বেগ পরিবর্তনের হার ধ্রুবক, বেগ পরিবর্তনের হার একই, কোনো চেঞ্জ হবে না, বেগটা একই হারে পরিবর্তন হবে যদি পরিবর্তন হয়। আর অসমত্বরণের ক্ষেত্রে কি হবে? এ নট ইকুয়াল টু ধ্রুবক। অসমত্বরণের গতির ক্ষেত্রে এ নট ইকুয়াল টু, আমাদের সিলেবাসে অসমত্বরণের গতি নেই, ঠিক আছে। অসমত্বরণের গতি অ্যাডভান্সের সিলেবাসে রয়েছে, যদি প্রসঙ্গক্রমে কোনো সময় আসে আমি বলে দেবো কিভাবে অঙ্ক করতে হবে। আর অসমত্বরণের গতির ক্ষেত্রে আসলে কোনো নির্দিষ্ট ফর্মুলা নেই, যেমন সমত্বরণের গতির ক্ষেত্রে কতগুলো নির্দিষ্ট ফর্মুলা আছে, যে ফর্মুলাগুলো আমি প্রমাণ করবো আজকে। হ্যাঁ, যেগুলো তোরা পড়েছিলিস আগে ক্লাস 9-এ, s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। ওই সমীকরণগুলো সব সমত্বরণের গতির ক্ষেত্রে, মানে ত্বরণটা ধ্রুবক, ত্বরণ পরিবর্তনশীল নয়। পরিবর্তনশীল ত্বরণের ক্ষেত্রে কোনো রেডিমেড ফর্মুলা নেই। আর পরিবর্তিত ত্বরণ বা অসমত্বরণের গতি করতে গেলে ক্যালকুলাস একটি মেজর রোল প্লে করবে। উইদাউট ক্যালকুলাস অসমত্বরণের গতি পড়া সম্ভবই নয়। কিন্তু সমত্বরণের গতি ক্যালকুলাস ছাড়াও তোরা পড়েছিলিস, মনে করে দেখ ক্লাস 9-এ। প্রথমে অ্যালজেব্রিক মেথডে এগুলো পড়া যায়, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা ওই সমীকরণগুলো অ্যালজেব্রিক মেথডে প্রমাণ করব, তারপর ক্যালকুলাস মেথডে প্রমাণ করব, তারপর কি করব
তারপর গ্রাফের সাহায্যে প্রমাণ করব। ঠিক আছে, তাহলে দেখ আমরা কি কি পেলাম আসলে পুরো এতক্ষণ পর্যন্ত ডিসকাশনটাতে। একটু আমি দেখ সামারাইজ করছি ব্যাপারটাকে, যে প্রথমে আমাদের কি ছিল, এক্সিলারেশন, সরি ডিসপ্লেসমেন্ট এন্ড ডিসটেন্স। তো দেখ আমরা একটা করে ভেক্টর কোয়ান্টিটি পেয়েছি, আমি আগের দিনও বোধহয় বলছিলাম এটা, যে ডিসপ্লেসমেন্ট একটা ভেক্টর কোয়ান্টিটি, তার একটা স্কেলার কাউন্টার পার্ট ছিল, সেটাকে আমরা কি বলেছি, ডিসটেন্স। ডিসপ্লেসমেন্টের যে স্কেলার কাউন্টার পার্ট সেটা হচ্ছে ডিসটেন্স। তেমনি ভেলোসিটির যে স্কেলার কাউন্টার পার্ট সেটা আমরা বলেছি স্পিড। কিন্তু এক্সিলারেশনের কোনো স্কেলার কাউন্টার পার্ট নেই, এক্সিলারেশনের নো স্কেলার কাউন্টার পার্ট, নিজে একটা ভেক্টর আছে এবং কোনো স্কেলার কাউন্টার পার্ট নেই। ভেলোসিটি এবং ডিসপ্লেসমেন্টে একটা করে স্কেলার কাউন্টার পার্ট আছে, কিন্তু আমরা দেখি যখন স্ট্রেট লাইন মোশন হবে কোনো একটা পার্টিকেলের, তখন এগুলোর ম্যাগনিটিউড সমান, এগুলোর ম্যাগনিটিউড সেম। ঠিক আছে, ম্যাগনিটিউড ওয়াইজ যদি বলি তাহলে দুটো সেম কোয়ান্টিটি সেক্ষেত্রে। তাহলে যেহেতু আমরা এখানে একমাত্রিক গতি পড়বো, ওয়ান ডাইমেনশনাল মোশন পড়বো, এবং ফর্মুলাগুলো যেহেতু ওয়ান ডাইমেনশনাল মোশনের ক্ষেত্রে নির্ণয় করব, কাজে আমরা বলতে পারি যে আমাদের এখানে কি কি কোয়ান্টিটি মেইনলি আছে, তার ডিসটেন্স এবং ডিসপ্লেসমেন্টকে আমরা একটা রাশি দিয়ে প্রকাশ করি, সেটা হচ্ছে এস। এবং তুই জেনে রাখ এই এসটা হচ্ছে মেইনলি ডিসপ্লেসমেন্ট, আমি আগের দিনও বলছিলাম, ডিসটেন্স কিন্তু নয় আসলে। কিন্তু যতক্ষণ পর্যন্ত ওয়ান ডাইমেনশনাল মোশন হবে, দেখ পার্টিকেলটা মনে করি এখান থেকে এখানে এলো, তার ডিসটেন্স আর ডিসপ্লেসমেন্ট সেম। কিন্তু যখন পার্টিকেলটা ব্যাক করবে তখন অসুবিধা, তখন কি হবে, ডিসটেন্স হবে এটা পুরোটা মিলে আবার ঘুরে যতটা আসছে, কিন্তু ডিসপ্লেসমেন্ট হবে কোনটা, এইটুকু অংশ। তাহলে এসটা আসলে ইন জেনারেল ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, তেমনি আমরা ভেলোসিটি ভি পেয়েছি, আমরা অ্যাক্সিলারেশন এ পেয়েছি, আর তার সঙ্গে টাইম ইনভলভ টি আছে। তার মানে আমরা যে কয়েকটা ফিজিক্যাল কোয়ান্টিটি বা ফিজিক্যাল কোয়ান্টিটির নোটেশন পেয়েছি, সেগুলো যদি একটা জায়গায় লিখি, আমরা এস পেয়েছি, আমরা ভি পেয়েছি, আমরা এ পেয়েছি, আমরা টি পেয়েছি। টিটা কি, টাইম ইনভলভিং দিস কোয়ান্টিটি। এখন দেখ যদি বেগ পরিবর্তন হয় তাহলে আমরা বেগ জানি, প্রাথমিক বেগ বলি একটা ইউ, অন্তিম বেগ বলতে পারি ভি। এখন দেখ আমাদের উদ্দেশ্য কি হবে, এই রাশিগুলোর মধ্যে রিলেশন নির্ণয় করা। ওই যে ফর্মুলাগুলোর কথা তোরা পড়ে এসেছিস ক্লাস 9 থেকে, বা আমি একটু আগে বলছিলাম, সেগুলো আসলে কি, এই যে ফিজিক্যাল কোয়ান্টিটি গুলো আমরা পেয়েছি, এই ফিজিক্যাল কোয়ান্টিটি গুলোর মধ্যে রিলেশন নির্ণয় করা হবে। ঠিক আছে, তাহলে সেই যে রিলেশনটা আমরা নির্ণয় করবো ফিজিক্যাল কোয়ান্টিটি গুলোর মধ্যে, সেটাকে আমি দুটো পার্টে ভাগ করব। একটা পার্ট হচ্ছে কি না সমবেগে গতি, আরেকটা পার্ট হচ্ছে সমত্বরণে গতি। আরেকটা পার্ট হচ্ছে সমত্বরণে গতি, সমবেগে গতি এবং সমত্বরণে গতি। এই দুটো পার্টে ভাগ করে আমরা দেখবো কি কি ইকুয়েশন আছে আমাদের। তাহলে দেখ যখন আমরা সমবেগে গতির কথা বলবো না, তার মানে কি বেগ ধ্রুবক, ভি সমান ধ্রুবক। তাহলে ভি যদি ধ্রুবক হয় তার মানে ভি এর কোনো পরিবর্তন নেই, তাহলে যার পরিবর্তন নেই তার আবার প্রাথমিক বেগ অন্তিম বেগ থাকা সম্ভব নয়। তার মানে কি, তার বেগ বলতে শুধুমাত্র একটি বেগকে বোঝাবে, তাহলে সেটাকে আমরা ভি দিয়ে রিপ্রেজেন্ট করব। এবার যে যার প্রাথমিক বেগ অন্তিম বেগ নেই, মানে যার বেগের কোনো পরিবর্তন নেই, তার ত্বরণ থাকবে না। তাহলে বুঝতে পারছিস যখন আমি সমবেগে গতির কথা বলবো, সমবেগে গতির কথা, তখন আমার শুধুমাত্র এস ভি আর টি এর মধ্যে রিলেশনের কথা আসবে, অনলি এস ভি আর টি। যেমন তোরা জানিস এস ইকুয়াল টু ভিটি ফর্মুলা এখান থেকে বেরিয়ে আসবে। প্রথমে এইটাই করব সমবেগে গতির ক্ষেত্রে। তাহলে হেডিং কর প্রথমে সমবেগে গতির ক্ষেত্রে। আসলে হেডিংটা হবে গতির সমীকরণ। আমরা এখানে গতির সমীকরণ পড়বো, মেনলি ইকুয়েশন অফ মোশন বা গতির সমীকরণ। সমতরণে, আর ভালোভাবে বলে সমতরণে এবং যাই হোক আগে গতির সমীকরণ লিখি, তারপর আমরা ভাগ করব। গতির সমীকরণ, ইকুয়েশন অফ মোশন, ইকুয়েশন অফ মোশন বলতে পারিস, ইকুয়েশন অফ মোশন বা গতির সমীকরণ। ঠিক আছে, প্রথমে যেটা করব আমরা সেটা হচ্ছে সমবেগে গতির ক্ষেত্রে। প্রথমে হেডিং কর
সমবেগে গতির ক্ষেত্রে। তাহলে দেখ, যদি সমবেগে গতির ক্ষেত্রে বলি তাহলে ভি ইকুয়াল টু ধ্রুবক, আর আমরা সম্পর্ক কি জানি, বেগ সমান সরণ বাই সময়। দেখ একটু আগে বললাম বেগের ডেফিনেশনই কি ছিল, সরণ বাই সময়। বেগকে যদি আমরা ভি দিয়ে প্রকাশ করি আর সরণকে যদি আমরা এস দিয়ে প্রকাশ করি, সময়কে যদি আমরা টি দিয়ে প্রকাশ করি, তাহলে ভি সমান কত হবে, এস বাই টি। ভেরি সিম্পল, ওয়ান লাইন প্রুফ, এস ইকুয়াল টু ভি টি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। নেক্সট দেখ যেগুলো আমরা পড়বো সেগুলো হচ্ছে সমত্বরণের গতির ক্ষেত্রে। নেক্সট হেডিং কর সমত্বরণের গতি 2 নম্বর। সমবেগে গতির ক্ষেত্রে কোনো রিলেশন নেই, একটি রিলেশন, বাকিগুলো সব সমত্বরণের গতির ক্ষেত্রে। ইউনিফর্ম অ্যাক্সিলারেটেড মোশন, ইংরেজিতে বলতে গেলে ইউনিফর্মলি অ্যাক্সিলারেটেড মোশন। ইউনিফর্মলি অ্যাক্সিলারেটেড মোশন, এটা কোনটাতে পড়ানোটা ভালো লাগে, এই 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 পেন পেপারে বোর্ডটাতে নাকি এমনি রিয়েল হোয়াইট বোর্ডটাতে? স্যার এই বোর্ডটাতে। এটাই বেশি ভালো লাগে না, পরিষ্কার আছে অনেক, তাই তো? হ্যাঁ স্যার। দেখ আমি বাড়িতে থাকলে এটাইতে পড়াবো, ওই জন্য তো রাত্রে 10টার থেকে করেছি। আর ওই ওখানে সে অনলাইন অফলাইন একসঙ্গে করাতে গেলে তখন ওটা ওইখানে তো নিয়ে যাওয়া যায় না সবকিছু, তারপরে ইন্টারনেটও ভালো থাকে না, ওই জন্য অনলাইন ব্যাচটা আমি আলাদাই করে দিয়েছি, তোদের এই টাইমটাই থাকবে সব দিনে। তাহলে দেখ এটা ভেরি সিম্পল, আমরা বলতে পারি যে ত্বরণ ইকুয়াল টু কত, বেগের পরিবর্তন বাই সময়। ত্বরণ ইকুয়াল টু বেগের পরিবর্তন ডিভাইড বাই সময়। ত্বরণ যদি আমরা এ দিয়ে প্রকাশ করি তাহলে বেগের পরিবর্তনকে কি বলবো বল, ভি মাইনাস ইউ, অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ, বাই টি। তুই এখানে লিখে দিতে পারিস যে ইউ সমান প্রাথমিক বেগ আর ভি মানে হচ্ছে যে অন্তিম বেগ, অন্তিম বেগ। তাহলে a ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, তার মানে ভি মাইনাস ইউ ইকুয়াল টু এটি, তাহলে হয়ে গেল ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। ঠিক আছে, তাহলে এটা একটা ইকুয়েশন অফ মোশন, সমত্বরণের গতির ক্ষেত্রে এটা প্রথম ইকুয়েশন আমি বলতে পারি। ইকুয়েশনটা আমি হেডিং করে দিতে পারি, এটা ইকুয়েশনটা কি না, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ইউ প্লাস এটি। এর নেক্সট ইকুয়েশনে কি পড়বো, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। ঠিক আছে, এই মিটিংটা তো শেষ হয়ে গেল, আরেকবার জয়েন করতে, তারপর ওটা স্টার্ট করছি। 5 মিনিটের মধ্যে সবাই জয়েন হবে, হ্যাঁ।